রুহিদাস বড় হয়েছে, গুরুদেবের কাছে গিয়ে রুহিদাস বলছে, গুরুদেব আমার পিতামাতা আমায় বলেছে আমার নাকি বিয়ে করতে হবে, কিন্তু আমি তো রোজগার করি না। গুরুদেব যখন এই কথা শুনলো, রুহিদাসের সামনে দাঁড়িয়ে বলছে, রুহিদাস একটা কাজ করবে জীবনে, রোজগার করবে, প্রতিদিন 2 জোড়া জুতা বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, 1 জোড়া দান করিবা, 1 জোড়া তাই হবে। সুন্দরী রুহিদাসের পিতামাতা রুহিদাসের জন্য স্ত্রী ঘরে এনে দিল। রুহিদাসের স্ত্রীকে সুদেবী মাতা। 3 বছর সংসার করে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটার নাম রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলেও কৃষ্ণ ভক্ত, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, মাও কৃষ্ণ ভক্ত। লক্ষণটা দেখো, যখন রুহিদাস যায় গঙ্গা স্নানে, ওই তার পুত্র তখন ফুল বাগানে, আমার রুহিদাস যখন যায় গঙ্গা তার পুত্র তখন ফুল বাগানে। রুহিদাস যখন গোবিন্দ সেবা বসে, ওই তার পুত্র তখন পাশে বসে চন্দন ঘষে। আমার রুহিদাস গোবিন্দের সেবা বসে, তার পুত্র পাশে বসে চন্দন ঘষে। রুহিদাস যখন গোবিন্দের নাম পাবে, তার পুত্র নয়ন জলে বদন ঝুরে। আমার রুহিদাস গোবিন্দের নাম করে, তার পুত্র নয়ন জলে বদন জুড়ে। এ যে যুগল ভজন রে, যুগল ভজন রে, ও যে যুগল হয় ভাই, যুগল ভজন রে, ও যে যুগল হয় ভাই, যুগল ভজন রে, ও যে যুগলতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ভজন রে, হে যেই বাড়িতে ভগবানের সেবা হয়, যেই বাড়িতে গোবিন্দ সেবা হয়, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যতই তুমি রং করে দাও, আমার বাড়ি ও রং সাজিয়েছে, গোবিন্দ সেবা না হলে শেয়ালের গর্ত। হে যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন না কি আছে। গোবিন্দের প্রসাদ, গোবিন্দের চরণামৃত, গোবিন্দ সেবার জন্য ফলমূল, গোবিন্দ সেবার মিষ্টি। আর যেই বাড়িতে গোবিন্দ সেবা হয় না, একটু সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো কি আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। মানুষ একটু আধুনিক তো, একটু বরফ টরফ দিয়ে খায় ফ্রিজে। ফ্রিজে কে দুধ যখন নষ্ট হয়ে দইয়ে পরিণত হয়, দাম কিন্তু বেশি। আবার দই যখন নষ্ট হয়ে পনির হয়ে যায়, দামটা আরো বেড়ে
যায়। কি জ্যান্ত মুরগি যখন থাকে 160 টাকা কিলো, যখনই হোটেলে গিয়ে উঠলো একটা লেগ পিসি 500 টাকা। আমি যদিও খাইনি, বলছি 1 কেজি সুন্দরবনের মধুর দাম 1200 টাকা, ভালো মধু। 1 কেজি সাপের বিষের দাম 3 কোটি টাকা। এবার তুমি ঠিক করো জীবনে ভালো হবে না খারাপ? খারাপের দাম সবসময় বেশি। খারাপের দাম বেশি বলে তা বললে কি সাপের বিষ হবে না? আরে সাপের বিষ তো জড়জাগতিক টাকায় বেশি, পারমার্থিক জগতে দুধের দাম অনেক বেশি। আপনি কোথায় গিয়ে মূল্যটা নিতে চাইছেন দরটা আগে দেখুন। যে দাড়ি পাল্লায় মাংসের দোকানে মাংস ওজন করা হয় ওটাও দাড়ি পাল্লা, আর শ্যাকরা সোনার দোকানে যেটা নিয়ে বসে থাকে এইটুকু ছোট্ট ওটাও দাড়ি পাল্লা। দুটো কি এক হয়ে গেল? দুটো এক? আম গাছে আর চন্দন গাছে দেখুন কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। সবাই মানুষের মতো দেখতে হলে সবাই মানুষ হয়ে পড়বে নাকি? আমি তো আবার দেখছিলাম আজকেই তো খবরে কে যেন একটা বলতেছিল, যারা যারা প্রাইমারি চাকরি করতেছেন দয়া করে বেতন গুছিয়ে রাখুন, কাজে লাগবে। দুম করে যদি বলিয়ে বসে আবার গেল 30,000, ব্যাস খেলা শেষ হয়ে পড়বে। সবার জন্য বলতে হয় তো, মায়েরা বসে আছে দেখছো না? এমএ পাস করেছে, চাকরি নেই, ফাইল বগলে নিয়ে ঘুরতেছে। চিরঞ্জিত দা সোনার দোকানে গেল, কর্মচারী লাগবে, বলে তুই কতদূর পড়েছিস? বলে এমএ পাস। এমএ পাস কর্মচারী নিয়ে আমি কি করব? সোনার জিনিস বানাতে পারিস? বলে না। বলে যা করতাম না। ও চিড়াখানায় গিয়ে উঠেছে আলিপুরে। ইউটিউব ভাই তুমি আবার ছেড়ে নি কেন? ওরা তো সব ছেড়ে দেয়, বলা যায় না বলে দিই। চিড়াখানায় গিয়ে উঠে যে লোকটা চিড়াখানায় সবাইকে নিয়ে বাঘটাকে নিয়ে খেলা দেখায়, চিড়াখানার মালিককে গিয়ে বলতেছে স্যার আমার চাকরি একটা হবে। বলে ওটা কি? বলে আমার যা পড়েছি তাই ফাইল। বলে কতদূর পড়েছি? বলে এমএ পাস। বলে আমি তো 8 পাস, ফাইল কাছে রাখ। আরে 8 পাস লোক আমি এমএ পাসের ফাইল আমি পড়তে পারি? হ্যাঁ, আমি নিজেই পড়তে জানি না। আমি চিড়াখানায় তো জীবজন্তু নিয়ে কারবার, তুই এখানে কি করবি? বলে আমি একটা জন্তুর সঙ্গে যদি কাজ কিছু করতে পারতাম। হ্যাঁ, মানুষ কুকুর পুষতে পুষতে সব কুত্তা হয়ে পড়েছে। সব কুত্তা, সব ঘরে কুকুর একটা করে। গরু কেউ পালন করে না, গরু রাখতে জায়গা বেশি লাগে, কুকুরে ছোট জায়গা লাগে। হ্যাঁ, কুকুর পুষতে পুষতে মানুষের মনোভাব কুকুরের মতো, বুঝলেন? বলে আমার সঙ্গে আয়, নিয়ে দেখাচ্ছে। ওই যে ছোট খাঁচা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। বলে খাঁচায় গিয়ে ঢুকতে হবে। ও চিন্তা করতেছে এমএ পাস করে খাঁচায় গিয়ে ঢুকবো। বলে এমনি এমনি ঢুকলে হবে না, ওই খাঁচায় একটা বন মানুষ থাকতো। বলে আমি কি বন মানুষের সঙ্গে থাকবো? বন মানুষ তো মরিয়ে গেছে। বন মানুষের ছালটা ছিঁড়ে রেখেছি, তোকে ওইটা পরতে হবে, পরে ওই খাঁচায় ঢুকতে হবে। বলে আমি এমএ পাস করে বন মানুষের ছাল পরব? বলে তাহলে আর পেটের ভাত জোগাড় হলো না, চিন্তা কর কি করবি। বলে আচ্ছা করলাম, কি করবি? বলে কিচ্ছু করতে হবে না, সরকারি চাকরি, 10টা 4টে ডিউটি তোমার, তুমি ঢুকে পড়বে। বলে হ্যাঁ। যখনই তোমার সামনে দিয়ে মানুষে যাবে তুমি একটা ভঙ্গি করবে। কি ভঙ্গি? মানুষ তোমার খাঁচার সামনে দাঁড়ানো মাত্র তুমি আবার এদিক দিয়ে যখন আসবে তুমি হাতটা, কোনো কথা বলবি না, হাতটা পেতে দিবি। লোক বুঝবে বন মানুষ ভিক্ষা চাইতেছে, 2-5 টাকা 10 টাকা দেবে। সারাদিনের শেষে যা পড়বে তোর অর্ধেক আমার অর্ধেক। বলে এখানেও কমিশন? হ্যাঁ, পায়খানা ঘর থেকে যারা কমিশন নিয়েছে এ তো বন মানুষ। আমাদের গ্রামে ইলেকট্রিক পোস্ট গুলোকে গিলে খেয়ে ফেলেছে, তাও না, এ তো বন মানুষ। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন।
যে চোরটা আমাদের বাড়িতে দরজা ভেঙে রুটি চুরি করলো তাকে আমি গাছে বেঁধে রাখলাম, আর যে লোকটা কলমের খোঁচা দিয়ে কোটি টাকা চুরি করলো সে গ্রামে এলে ফুলের মালা পরিয়ে দিলাম। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। ও তো বলা মাত্র কাজ করছে। ওই বন মানুষের খাঁচার পাশে একটা বাঘের খাঁচা আছে বুঝলে, ওই জেলখানা রোডে দাঁড় করার মতো, ওখানে জানলা একটা আছে, বাঘটাকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দেয়। কারণ বাঘের কাছে যে যাবে বাঘ তাকেই খাবার বানিয়ে নেবে। আমি সপ্তাহখানেক আগে সুন্দরবন দেবীপুরে কীর্তনে গিয়েছি, কিছুতেই যাব না, কমিটি অনেক অনুনয় করে নিয়ে গেল। আমি গিয়ে বললাম দাদা আমি এসেছি যখন একটা শর্ত পালন করতে হবে। কি শর্ত? আমাকে বাঘ দেখাতে হবে। আমি বলছিলাম, আমাকে মুখটা টিপে ধরেছে কৃষ্ণবাবু, বলে কি বাঘ যদি দেখেন না মুখ দিয়ে বাঘ বেরোবে না, বাপ বেরোবে। বাঘ? আপনি বাঘ দেখতে এসছেন? বাঘ নাকি একবার ডেকে দিলে 5 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, বাঘের ডাক শুনলেই মরিয়ে যাবেন, কি বাঘ দেখবেন? আমি বললাম গান করবো নি, পয়সা লাগবে না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। বাঘ দেখাতে ওরে বাবা, রক্ষা করে ভগবান। তারপরে যখন বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে দেখছি বাড়িতে তো বাঘ নাই, সুন্দরবনের থেকে বড় বাঘিনী বাড়িতে বসে আছে। বলে তুমি রাত্রি 2টোয় আসবে বলছিলে, 3টে হইলো কেন? ওরে গর্জন, ঘুম উড়ে দিয়েছে, পাড়ার লোক তুলে দিয়েছে। কোথা ছিল 1 ঘন্টা বলো? আমি বললাম ধুলাগড়ে জ্যাম ছিল, আমাকে ধুলাগড় নিয়ে চলো দেখবো জ্যাম আছে কিনা। ভগবান, সে নাকি ধুলাগড়ে এসে জ্যাম দেখবে তবে বিশ্বাস করবে। আমি বললাম ক্ষমা কর মা, এরপরে গেলে আমি ভিডিও করে আনবো। হ্যাঁ ভিডিও, ডেট টাইম দেখে নেবো, আগের নয় তো। যাক ছেড়ে দেন সে কথা। হ্যাঁ, তো ওই বাঘটা যে খাবার দিত সে খাঁচা গাছে লাগাতে ভুলে, এখন বাঘ তো মানুষের গন্ধ পেয়ে গেছে। বন মানুষের ছাল পড়লে কে তো মানুষ ভিতরে ভিতরে। বাঘ একবারে পা পা করে এগিয়ে আসতেছে। ও দেখলো এখনো যদি আমি ভঙ্গি করে নকল বেশে বসে থাকি, একটু পরে বাঘ আর বন মানুষ না, মানুষ খেয়ে ফেলবে। বাঘ এইবারে ও বন মানুষের রূপ ছেড়ে ওরে বাবা রে বাঘ আমাকে বাঁচাও রে বাবা, হ্যাঁ যেই চিৎকার করে উঠেছে বাঘ ছুটে গিয়ে ওর মুখ টিপে, চুপ কর, বাঘ না আমিও ছাল পড়া। ও ভাবতেছে এটাও নকল, ওখানেও কমিশন। বলে ওরে এ খাঁচায় বাঘ ছিল, মরিয়ে গেছে 6 মাস আগে। আমি বেকার তোর মতো ফাইল নিয়ে এসেছি, তুই তো শুধু এমএ, আমি এমএ বিএড। ওই জন্য একটু উঁচু চাকরি দিয়েছে, বাঘের চাকরি। আমাকে শিখিয়ে দিয়েছে, তোকে যেমন শিখিয়ে দিয়েছে এরকম করতে। আমাকে বলেছে সামনের দুটো হাতকে জোড়ো করে বসে থাকবি, হাত ব্যথা করলে একটু পাপা করে হাঁটবি। আমি হাঁটতেছিলাম, তুই সেই সময় বন মানুষ আছে, ছাল আছে, বন মানুষ নাই। ছাল আছে, বাঘ নাই। মানুষ আছে, মনুষ্যত্ব নাই। ওটা মানুষ, মানুষ আর নাই। তাহলে কি নিজের বাবাকে বাড়ির বাইরে বের করে শ্বশুরকে ডাইনিং টেবিলে বসিয়ে জামাই খাওয়াতো? শুধু ছাল, মানুষ নাই, মরিয়ে গেছে। 3 জনে একসঙ্গে, ভগবান আসছে, অনেক কষ্ট দিয়েছে। আন্নারে বণিক সওদাগরের বেশ ধরে নিয়েছে। রহিদাস দরজায় বসে সন্ধ্যাবেলা কি শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা